আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমাদের ভিডিও নিয়ে। আজকে চলে আসলাম রিয়েলমির সবচেয়ে হট কেক যা হচ্ছে রিয়েলমি নার্জো 30A কে নিয়ে। এই ফোনটা বলা যায় লাস্ট 4 থেকে 5 দিন যাবত আমি ইউজ করছি। তো এইটা বলা যায় 13,000 টাকা প্রাইস ট্যাগে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এই মুহূর্তে এটি। তো নার্জো 30A কে নিয়ে কথা বলার আগে কিছু রিয়েলমির কে নিয়ে কথা বলা যাক। রিয়েলমি হচ্ছে বাংলাদেশে অফিসিয়ালি 2020-তে প্রবেশ করে, যা হচ্ছে রিয়েলমি C3 এবং 5i লঞ্চিংয়ের মাধ্যমে। কিন্তু আনফরচুনেটলি দুইটা স্মার্টফোন হচ্ছে কয়েক মাসের মধ্যেই তারা মার্কেট আউট করে দেয়। দেন হচ্ছে তারা আবার নার্জো 20কে লঞ্চ করে, যেটা আমার দেখা অবধি বলা যায় যে 1 মাসের মধ্যে এই ফোনটা হচ্ছে মার্কেট থেকে একদম স্টক আউট হয়ে যায় এবং তারা লঞ্চ করছে এবার নার্জো 30A। কেন যেন আমার কাছে মনে হচ্ছে এই নার্জো 30A এই ফোনটাকে আমরা বেশি দিন মার্কেটে পাবো না, মানে বলা যায় 1 থেকে 1.5 মাসের মধ্যে এটাও মার্কেট আউট হওয়ার একটা চান্স রয়েছে। তো আমার একটা কথা হচ্ছে, রিয়েলমি যে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোনগুলো বাংলাদেশে লঞ্চ করে সেগুলো কেন মানে লং টাইম তাদের স্টকে থাকে না? এটা কি তাদের একটা বিজনেস পলিসি যে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোনগুলো বাজারে লঞ্চিং করবে, বাট তাদের যে জট প্রোডাক্টগুলো রয়েছে আলটিমেট সেগুলোই মানুষকে খাওয়াবে? তো যাই হোক, এগুলো নিয়ে রিয়েলমি প্রচুর সমালোচিত হয়েছে, যার জন্য বলবো রিয়েলমির এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসা উচিত অবভিয়াসলি। এবং এখন কিছু কথা বলা যাক এই 30A কে নিয়ে। এই ফোনটা আমি প্রথমেই যে বলেছি যে আমার লাস্ট 4 থেকে 5 দিনের ইউজিং এক্সপিরিয়েন্স অনেকটা বেটার লেগেছে আমার কাছে। সাথে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়া যাক, যা হচ্ছে যারা রিয়েলমি নার্জো 20কে বেশি দিন মার্কেটে পাননি, বলা যায় ওইটার একটা লাইটার ভেরিয়েন্ট বা ছোট ভাই হচ্ছে 30A। এটাতে শুধুমাত্র আমরা কম পাচ্ছি হচ্ছে ক্যামেরা সেগমেন্টে, যেখানে ছিল 48 মেগাপিক্সেল নার্জো 20তে এবং এখানে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল একটি প্রাইমারি শুটার। তাছাড়া বলা যায় ফোনটার লুকিং প্লাস স্পেক একদম সিমিলার, প্লাস হচ্ছে এই ফোনটা আরও 1000 টাকা কমে পাচ্ছি আমরা। সাথে হচ্ছে এই ফোনটার কিছুটা ল্যাকিংসও রয়েছে। তো সব কিছু নিয়ে কথা বলবো বিস্তারিত পুরো ভিডিওতে। সো অ্যাজ ইউজুয়ালি সাথে রয়েছে আমি শুভন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বে অফ গ্যাজেট। তাদের লোকেশনটি হচ্ছে সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সে লেভেল 4 ব্লক ডি শপ নাম্বার 127-এ। রিয়েলমি সহ সকল কোম্পানির অফিসিয়াল স্মার্টফোন তাদের কাছে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। সাথে আরও থাকছে গ্যাজেটের এক বিশাল সমাহার। তো যে কোনো গ্যাজেট বা স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ বা আউটলেট থেকে, এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। তো তাদের সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো ডেসক্রিপশনে। আমরা প্রথমে বলেছি যা হচ্ছে নার্জো 20-র সাথে এই ফোনটা প্রায় 95% সিমিলার, যার জন্য বলা যায় তেমন বিস্তারিত আলোচনা না করে আমরা অনেকটা ব্রিফলি আলোচনা করতে পারি। তো সেজন্য ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করা যাক। এই লুকটা বলা যায় অনেকটা নার্জো 20-র মতোই, শুধুমাত্র পেছনের যে একটা টেক্সচার দেওয়া হয়েছে সেটা অনেকটা ঢেউ বা পাকা প্রকৃতির থাকলেও এটা মূলত একটা সমতল এবং এটা থাকছে একদম ম্যাট ফিনিশের সাথেই, যা বলা যায় দেখতে একটু ভালো লাগলেও ডিজাইনটা আগের মতোই অনেকটা বোরিংই লাগছে আমার কাছে। তবে আমি সারপ্রাইজড হয়েছি এর বটম সাইডে, যা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে 13,000 টাকা বাজেটের কোন স্মার্টফোনে, যা রিয়েলি অসম। এবং সাথে থাকছে একটি স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক, এবং সাথে পাওয়ার বাটন এবং সিম স্লটটি নার্জো 20-র মতোই সিমিলার ছিল। অ্যাজ ইউজুয়াল ফোনটিতেও পাচ্ছি হচ্ছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি বলা যায় অনেকটাই ফাস্ট ছিল, যেটা বলা যায় আঙুল রাখা মাত্রই অনেকটা আনলক হচ্ছিল এবং এর পজিশনও ছিল অনেকটাই রাইট পজিশনে বলা যায়। ফোনটির ডিসপ্লে সাইডটা বলা যায় একদম সেম টু সেম পাচ্ছি, যা হচ্ছে 6.5 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে, যা থাকছে 20:9 এসপেক্ট রেশিওতে। তবে একটু ইমপ্রুভ করা হয়েছে পিপিআই ডেন্সিটিতে, যা হচ্ছে 260 থেকে 270-তে রয়েছে এটি, এবং এটিও থাকছে হচ্ছে একটি আইপিএস 720p রেজুলেশনের সাথে। তার মানে এখানেও পাচ্ছি না ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। তবে আমার কাছে লেগেছে 13,000 টাকার কোনো একটা স্মার্টফোনে যেহেতু গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে বলা যায় ডিসপ্লেতে 720p রেজুলেশন একটু মানা যায়। তো এবার কথা বলবো হচ্ছে ফোনটির সবচেয়ে হাইপ, যা হচ্ছে প্রসেসর। মানে বলা যায় মিডিয়াটেকের হিলিও G85-এর একটি চিপ ইউজ করা হয়েছে এই ফোনটিতে, যা বলা যায় 13,000 টাকা কোনো বাজেটের একটি স্মার্টফোনে এটা ইউজ করা আমার কাছে এখন পর্যন্ত অনেকটা অবিশ্বাস্যই লাগছে। এটা বলা যায় 13,000 টাকায় তারা একটা গেমিং স্মার্টফোন হিসাবে লঞ্চ করেছে, যেহেতু আমরা জানি নার্জো সিরিজটাই মূলত একটা গেমিং সিরিজ বলা যায়। আর এই চিপসেটটি হচ্ছে মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট, এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড পাবো হচ্ছে 2.0 GHz কর্টেক্স A75-এ, এবং এখানে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে মালি G52MC2। তো আমরা সকলেই জানি G85 হচ্ছে গেমিং এর জন্য খুবই ভালো একটা প্রসেসর, যা বলা যায় বাজেট সেগমেন্টে গেমারদের জন্য। সো গেমিং নিয়ে কিছু কথা বলা যাক। ফোনটিতে পাবজি প্লে করেছি, যেখানে বলা যায় মিডিয়াম গ্রাফিক্সে তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ আমার চোখে পড়েনি বললেই চলে।
তবে এনিমি যখন বেশি থাকবে বা অ্যাটাকিং মোডে টুকটাক ল্যাগ বা ফ্রেম ড্রপ এটা এর চেয়ে হাই রেঞ্জের ফোনগুলোতেও দেখা যায়, তো অ্যাজ ইউজুয়ালি এটাতেও দেখা যাবে। তারপরেও বলা যায় যারা পাবজি লাভার রয়েছেন তারা খুবই স্মুথলি গেম প্লেবল পাবেন এই স্মার্টফোনটিতে। সাথে হচ্ছে যারা ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 অথবা কল অফ ডিউটির মতো গেমসগুলো খেলবেন সেগুলো আমি খেলেছি, খুবই স্মুথলি এখানে প্লে করা যাচ্ছিল। G85 দিয়ে ফোনটি ভালোভাবেই অপটিমাইজ করতে পারছিল এবং গেমিং এক্সপিরিয়েন্সগুলোও বেস্ট দিচ্ছিল, যার জন্য যারা 13,000 টাকার স্মার্টফোন খুঁজছেন এইটা গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। যেহেতু গেমিং সেকশনটা আমরা এখন শেষ করব, যার জন্য একটু ইনফরমেশন দেওয়া যাক আপনাদের। যেহেতু গরম সিজনটা অনেকটা পড়ে গেছে, যার জন্য বলা যায় আমি লং টাইম গেমিং করেছি এখানে, যেখানে কিছুটা হিটিং ইস্যু আমি পেয়েছি, যার মানে বলা যায় লং টাইম গেমিংয়ে হিটিংয়ের ইস্যুটা একটু বেশি পাবেন। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ফোনটার ওএসে পাচ্ছি হচ্ছে Realme UI 1.0, যা বেসড অন Android 10Q। Realme UI 2.0 খুবই শীঘ্রই ফোনটিতে আসতে যাচ্ছে, যা হচ্ছে রিয়েলমির ওয়েবসাইট থেকে এটাই আমরা জানতে পারলাম। সাথে হচ্ছে ফোনটিতে যেহেতু 4GB র্যাম ভেরিয়েন্ট থাকছে, যার জন্য বলা যায় এটাতে টুকটাক আমরা ভালোই মাল্টিটাস্কিং করেছিলাম, যেখানেও তেমন কোনো ল্যাগ বা তেমন কোনো স্টার্টারের দেখা আমরা পাইনি, যার জন্য বলা যায় ফোনটি দিয়ে হ্যাভি লেভেলের মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও তেমন কোনো সমস্যায় পোহাতে হবে না আপনাদের। ফোনটিতে রয়েছে 6000 mAh এর এক বিগ লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় অলমোস্ট এটা হচ্ছে একটা ব্যাটারি কিং। সাথে এটাকে চার্জ দিতে থাকছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তারপরে বলা যায় যেহেতু 6000 mAh এর ব্যাটারি, এটাকে ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে যায়। সাথে হচ্ছে এর চার্জ ব্যাকআপের কথা যদি বলি, আরামসে বলা যায় 2 দিনের মতো আপনি চার্জ ব্যাকআপ পাবেন, এবং আপনি যদি একদম হ্যাভি লেভেলের ইউজার হন সেক্ষেত্রেও একদিন ইজিলি সার্ভাইভ করতে পারবে। সো লাস্টলি এবার চলে যাচ্ছে এই ফোনটির ক্যামেরা সেকশনে, মানে হচ্ছে যেটাই সবচেয়ে বেশি দুর্বলতা ছিল। এই ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, বাট এখানে যে ক্যামেরা প্যানেলটা রয়েছে যেখানে আপনারা দেখলে মনে করবেন যে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। এর প্রাইমারিতে পাচ্ছি 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং সেকেন্ডলি পাচ্ছি 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। সো এই ফোনটির পিকচার কোয়ালিটি আই থিঙ্ক আমার মনে হয় যে একটু আমি হতাশ হয়েছি Narzo 20 থেকে, যেহেতু মেগাপিক্সেলের দিক থেকে ওই ফোনটিতে যেহেতু কম রয়েছে। নর্মালি ছবিগুলো দেখতে অনেকটাই ভালোই লাগে বলা যায়, অনেকটা আই ক্যাচি ছিল, ছবিতে ব্রাইটনেসের পরিমাণ অনেকটাই বেশি ছিল, সেজন্য বলা যায় ছবিগুলো দেখতে অনেকটা কালারফুল লাগছিল এবং ন্যাচারাল কালারটাও মোটামুটি প্রোভাইড করতে পারে। তবে সমস্যা হচ্ছে ছবিগুলোতে ডিটেলসের পরিমাণ অনেকটা কম ছিল, জুম করার পর দেখা যায় আউটপুটটি ততটা বেটার না এবং ছবিগুলো কিছুটা স্মুথ করার প্রবণতা রয়েছে। তাছাড়া পিকচার কোয়ালিটি অনেকটাই ঠিকঠাক এবং কিছু পোর্ট্রেট শট নিয়েছিলাম যেখানেও আমি অনেকটা স্যাটিসফাইড হতে পারিনি, বাট একদম খারাপও ছিল না। এবং এই ফোনটিতে মানে আলট্রা ওয়াইড অথবা ম্যাক্রো লেন্সের মতো কোনো লেন্স আমরা পাচ্ছি না। ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আই থিঙ্ক রিয়ারের চেয়েও একটু খারাপ লেগেছে আমার কাছে, যেখানে এর ফ্রন্টের পিকচারগুলো এক কথায় দেখলে খুবই সন্তোষজনক লাগবে, কারণ হচ্ছে এইটা অটোমেটিকলি আর্টিফিশিয়াল ভাবে আপনার পিকচারগুলোকে একদম স্মুথ করে ফেলে, প্লাস হচ্ছে লিপসে লিপস্টিক পর্যন্ত দিয়ে দেয়, যার জন্য বলা যায় সোশ্যাল মিডিয়ার জন্য এই পিকচারগুলো ওকে। বাট আপনি যদি রিয়েলিস্টিক পিকচার পেতে চান অথবা আপনি পিকচারগুলো যদি লং টাইম রেখে দেওয়ার চিন্তা করেন, তাহলে বলা যায় অবশ্যই কিছুদিন পর এই পিকচারগুলো দেখলে আপনার কাছে একটু জঘন্যই লাগবে। তো এই ছিল আজকের মতো আমাদের কাছে Narzo 30 এর একটি কমপ্লিট রিভিউ। তো আমি বলবো 13,000 টাকা বাজেট রেঞ্জে শুধুমাত্র ক্যামেরা সাইডটা যদি একটু স্যাক্রিফাইস করতে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস এটি। তবে আমি সন্দিহান যে আসলে রিয়েলমি কতদিন এই ফোনটা মার্কেটে রাখে এটা নিয়ে আসলেই ভাববার বিষয়। তবে রিয়েলমির কাছে একটাই দাবি, সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যেমন ফোনগুলো আপনারা অ্যাভেলেবল করে দেন, মানে এত সহজে স্টক আউট হয় না, এই কাজটা সেম বাংলাদেশেও আপনারা করেন, যেটা হচ্ছে খুবই পপুলার আপনাদের যে স্মার্টফোনগুলো, মূলত এইটাতে আপনাদের প্রবলেমটা হয়। তাহলেই আমরা অনেকটাই স্যাটিসফাইড বলা যায়। আর 13,000 টাকা যাদের প্রাইস রেঞ্জ, এক কথায় এটা নিয়ে নেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে হবে। এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগছে, প্লাস হচ্ছে এই ফোনটি কি আপনারা কিনছেন কিনা, এবং কিনলে কি রিজনে কিনছেন, না কিনলে কোন রিজনে কিনছেন না, এবং কোন ফোনটি কিনতে চাচ্ছেন এই বাজেট সেগমেন্টে, সবগুলোই কমেন্টে বলবেন। প্লাস হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়তই এই ধরনের মজার মজার ভিডিও চলে আসবে, তো এগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সো অ্যাজ ইউজুয়ালি আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। শোভন, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।